নমস্কার বন্ধুরা, ক্লাসিক স্টোরি ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটি। তবে শুরু করা যাক। চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সতীশ প্রত্যহ নিয়মিত সন্ধ্যাহ্নিক করিত। আজ সে স্নান করিয়া আসিয়া পূজার আসনে বসিয়া দেরি করিতে লাগিল। সাবিত্রী 2-3 বার আসিয়া দেখিয়া গিয়া দরজার বাহির হইতে ডাকিয়া বলিল, আর কেন, বাড়া ভাত ঠান্ডা হয়ে গেল যে, স্কুলে যেতে হবে না আপনাকে, দয়া করে 2টি খেয়ে নিয়ে আমাদের মাথা কিনুন। সতীশ আরও মিনিট 5 নিঃশব্দে বসিয়া থাকিয়া দাঁড়াইয়া উঠিয়া বলিল, পূজা আহ্নিকের সময় গোলমাল করলে কি হয় জানো? সাবিত্রী বলল, কোষাকুষি সামনে নিয়ে ছল করলে কি হয় জানেন? সতীশ চোখ কপালে তুলিল। ছল করছিলাম? কখনো না। সাবিত্রী কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। তারপর বলল, তা আপনিই জানেন, কিন্তু আপনারও তো অন্যদিন এত দেরি হয় না। যান, ভাত দেওয়া হয়েছে, বলিয়া চলিয়া গেল। আজ শীতের মধুর মধ্যাহ্নে বাসা নির্জন ও নিস্তব্ধ। এ বাসার সকলেই কেরানি, তাহারা অফিসে গিয়াছেন। বামুন ঠাকুর বেড়াইতে গিয়াছে, বেহারি বাজার করতে গিয়েছে। সাবিত্রীরও কোনো সারা শব্দ পাওয়া যায় না। সতীশ নিজের ঘরে প্রথমে দিবানিদ্রার মিথ্যা চেষ্টা করিয়া এইমাত্র উঠিয়া বসিয়া যাতা ভাবতেছিল। তাহার শিহরের দিকে জানলাটা বন্ধ ছিল। সেটা খুলিয়া দিয়া সম্মুখের খোলা ছাদের দিকে চাহিয়াই তৎক্ষণাৎ বন্ধ করিয়া ফেলিল। ছাদের এক প্রান্তে বসিয়া সাবিত্রী চুল শুকাইতেছিল এবং ঝুঁকিয়া পড়িয়া কি একটা বই দেখিতেছিল। জানলা খোলা দেওয়ার শব্দে সে চকিত হইয়া মাথার উপরে আঁচল তুলিয়া দিয়া উঠা দাঁড়াইয়া দেখিল জানলা বন্ধ হয়ে গিয়েছে। অনতিকাল পরেই সে ঘরে ঢুকিয়া বলিল, বাবু, ডাকছিলেন আমাকে? সতীশ বলিল, না, ডাকিনি তো। আপনার পান জল আনবো? সতীশ মাথা নাড়িয়া বলিল, আনো। সাবিত্রী পান জল আনিয়া বিছানার কাছে রাখিয়া দিয়া ঘরের সমস্ত দরজা জানালা একে একে বেশ করে খুলিয়া দিয়া মেজের ওপর বসিয়াই বলল, যাই, আপনার তামাক সেজে আনি। সতীশ জিজ্ঞাসা করল, বিহারি কোথায়? বাজারে গেছে, বলিয়া সাবিত্রী চলিয়া গেল এবং ক্ষণকাল পরে তামাক সাজিয়া আনিয়া হাজির করিয়া খোলা দরজার সম্মুখে বসিয়া পড়িয়া হাসি মুখে বলল, আজ মিথ্যে কামাই করলেন। সতীশ কইল, এইটেই সত্যি, আমার ধাতটা কিছু স্বতন্ত্র, তাই মাঝে মাঝে এরকম না করলে অসুখ হয়ে পড়ে। তাছাড়া আমি রীতিমতো ডাক্তার হতেও চাইনি, অল্প স্বল্প কিছু কিছু শিখে নিয়ে আমাদের দেশের বাড়িতে ফিরে গিয়ে একটা বিনি পয়সায় ডাক্তারখানা খুলে দেব। চিকিৎসার অভাবে দেশের গরিব দুঃখীরা ওলাউঠার উজাউল হয়ে যায়, তাদের চিকিৎসা করাই আমার উদ্দেশ্য। সাবিত্রী বলিল, বিনি পয়সার চিকিৎসায় বুঝি ভালো শেখার দরকার নেই? ভালো ডাক্তার কেবল বড়লোকের জন্য, আর গরিবের বেলায় হাতুড়ে। কিন্তু তাই বা কী করে হবে? আপনি চলে গেলে বিপিনবাবুর ভারী মুশকিল হবে যে। বিপিনবাবুর উল্লেখে সতীশ লজ্জিত হইয়া বলিল, মুশকিল আবার কি? আমার মতো বন্ধু তার ঢের জুটে যাবে। তাছাড়া ওখানে আমি আর যাই নে। সাবিত্রী আশ্চর্য হইয়া বলিল, যান না তাহলে? আর ওকে গান বাজনা শেখায় কে? সতীশ অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, গান বাজনা বুঝি আমি শেখাই? সাবিত্রী বলল, কি জানি বাবু, লোকে তো বলে। কেউ বলে না, এ তোমার বানানো কথা। আপনাকে বিপিনবাবুর মোসাহেব বলে, এও বুঝি আমার বানানো কথা? কথা শুনিয়া সতীশ আগুন হইয়া উঠিল। তাহার কারণ ছিল, বিপিনের সহিত ঘনিষ্ঠ সংযোগ বাহিরের লোকের সমালোচনার বিষয় হইলে সেই সমালোচনার ফল সাধারণত কি দাঁড়ায় ইহা সে বিদিত ছিল। কলিকাতাবাসী বিপিনের সাংসারিক অবস্থা ও তাহার আমোদ প্রমোদের অপর্যাপ্ত সাজ সরঞ্জামের মাঝখানে প্রবাসী সতীশের স্থানটা লোকের চোখে যে নিচে নামিয়াই পড়বে, সতীশের অন্তরঙ্গ এই উৎকণ্ঠিত সংশয় সাবিত্রীর তীক্ষ্ণ ঘায়ে একেবারে উগ্রমূর্তি ধরিয়া বাহিরে আসিয়া পড়িল। সে 2 চোখ দীপ্ত করিয়া গর্জিয়া উঠিল, কি? আমি মোসাহেব? কে বলে শুনি? সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, কার নাম করব বাবু? যাই, রাখালবাবুর বিছানাটা রোদে দিয়ে আসি। বিছানা থাক, নাম বলো। সাবিত্রী হাসিয়া বলিল, কুমুদিনী। সতীশ বিস্মিত হইয়া বলিল, তাকে তুমি জানলে কি করে? সাবিত্রী বলল, তিনি আমাকে কাজ করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন। তোমাকে? সাহস তো কম নয়। তুমি কি বললে? এখনো বলিনি, ভাবছি বেশি মাইনে কম কাজ, তাই লোভ হচ্ছে। সতীশ চোখ দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে লাগিল। সে বলল, এ বিপিনের মতলব, তোমার নাম সে প্রায়ই করে বটে। সাবিত্রী হাসি চাপিয়া বলল, করেন? তাহলে বোধ করি আমাকে মনে ধরেছে। সতীশ সাবিত্রীর মুখের প্রতি ক্রূর দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, ধরাচ্ছি, 100 টাকা ফাইন দিয়ে অবধি লোকজনকে আর চাপকায়নি, আবার দেখছি কিছু দিতে হলো। আচ্ছা, তুমি যাও। সাবিত্রী চলিয়া গেল। রাখালের বিছানাগুলি রৌদ্রে দিয়া তাড়াতাড়ি ফিরিয়া আসিয়া জানলার ফাঁক দিয়া দেখিল
সতীশ জামা গায়ে দিয়াছে এবং বাক্স খুলিয়া একতারা নোট লুকাইয়া পকেটের মধ্যে লইতেছে। সাবিত্রী দুই চৌকাটে হাত দিয়া পথরোধ করে দাঁড়াইয়া পড়িল, কোথাও যাওয়া হবে? কাজ আছে, পথ ছাড়ো। কি কাজ শুনি? সতীশ ক্রুদ্ধ হইয়া বলিল, সরো। সাবিত্রী সরিল না, হাসিয়া বলল, ভগবান আপনাকে তো কোনো গুণ থেকে বঞ্চিত করেনি দেখছি। ইতিপূর্বে জরিমানা দেওয়াও হয়ে গেছে। সতীশ ভ্রূ কুঞ্চিত করল, কথা কহিল না। সাবিত্রী কহিল, এ তো আপনার ভারী অন্যায়। কোথায় কাজ করি না করি আমার ইচ্ছে, আপনি কেন বিবাদ করতে চান? সতীশ বলল, বিবাদ করি না করি আমার ইচ্ছে, তুমি কেন পথ আটকাও? সাবিত্রী হাত জোর করিয়া বলিল, আচ্ছা একটু সবুর করুন, আমি এলে যাবেন। সতীশ ফিরিয়া গিয়া খাটের উপর বসিতেই সাবিত্রী বাহিরে আসিয়া খট করিয়া দরজায় শিকল তুলিয়া দিয়া জানালা দিয়া আস্তে আস্তে বলিয়া গেল, শান্ত না হলে দোর খুলব না, নিচে চললুম। বলিয়া সে সত্যই নিচে নামিয়া গেল। বাহিরে যাইতে না পারিয়া সতীশ খানিকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া গায়ের জামাটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া চিত হইয়া শুইয়া পড়িল। বিপিনের সহিত তাহার আলাপ এলাহাবাদে। কলিকাতায় আসিয়া ইহা যথেষ্ট ঘনীভূত হইলেও এই বাসার মধ্যে তাহার যখন তখন আসা যাওয়াটা যে বাড়াবাড়িতে দাঁড়াইতেছিল, ইহা সে নিজেও লক্ষ্য করিতেছিল। আজ সাবিত্রীর কথায় সেই হেতুটা একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। সতীশের বন্ধু বলিয়া এবং বড়লোক বলিয়া এ বাসায় তাহার যথেষ্ট সম্ভ্রম ছিল। সতীশের অনুপস্থিতিতেও তাহার আদর যত্নের ত্রুটি না হয় এ ভার সতীশ নিজেই সাবিত্রীর ওপর দিয়াছিল। এই খাতির যত্ন বিপিনবাবু যে পুরো মাত্রায় আদায় করিয়া লইতেছিলেন এই সংবাদ বাসায় ফিরিয়া আসিয়া সতীশ যখন তখন পাইতেছিল। নিজের মনের এই সরল উদারতার তুলনায় বিপিনের এই কদাকার লুব্ধতা গভীর কৃতজ্ঞতার মতন আজ তাহাকে বিঁধিল এবং সমস্ত নিয়ন্ত্রণ, আমন্ত্রণ, সৌহার্দ্য, ঘনিষ্ঠতা এক মুহূর্তে তাহার কাছে বিষ হইয়া গেল। বাহ্যত সে চুপ করিয়া পড়িয়া রইল বটে, কিন্তু মর্মান্তিক আক্রোশ পিঞ্জরাবন্ধ হিংস্র পশুর মতো ক্রমাগত তাহার অন্তরের মধ্যে একোণ ওকোণ করিতে লাগিল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া সাবিত্রী জানলার বাহির হইতে আস্তে আস্তে বলল, রাগ পড়ল বাবু? সতীশ জবাব দিল না। দোর খুলিয়া সাবিত্রী ঘরে আসিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা এ কি অত্যাচার বলুন তো? সতীশ কোনো দিকে না চাহিয়া জিজ্ঞাসা করল, কিসের অত্যাচার? সাবিত্রী বলল, সকলেই নিজের ভালো খোঁজে, আমিও কোথাও যদি একটু ভালো কাজ পাই আপনি তাতে বাদ সাধেন কেন? সতীশ উদাসভাবে বলল, বাদ সাধবো কেন? তোমার ইচ্ছে হলে যাবে বই কি। সাবিত্রী কইল, অথচ আমার নতুন মনিবটিকে মারধর করবার আয়োজন করছেন। সতীশ উঠিয়া বসিয়া বলল, তুমি কি করতে সাবিত্রী? তোমার জিনিসটি যদি কেউ ভুলিয়ে নিয়ে যায়। কিন্তু আমি কি আপনার জিনিস? বলিয়া সাবিত্রী ফিক করিয়া হাসিয়া ফেলিল। সতীশ লজ্জিত হইয়া বলিল, দূর, তা নয়, কিন্তু। সাবিত্রী বলল, কিন্তুতে আর কাজ নেই, আমি যাব না। সতীশের পিরানটা মাটিতে লুটাইয়াছিল। সাবিত্রী তুলিয়া লইয়া পকেট হইতে নোটগুলি বাহির করিয়া ফেলিল। বাস্কে চাবি লাগানোই ছিল। নোটগুলি ভিতরে রাখিয়া চাবি বন্ধ করিয়া চাবি নিচে ডিঙে পড়াইতে পড়াইতে বলিল, আমার কাছে রইল, টাকার আবশ্যক হলে চেয়ে নেবেন। সতীশ বলল, যদি চুরি করো? সাবিত্রী সে কথায় হাসিয়া আঁচল বাঁধা চাবির গোছা ঝনাত করে পিঠের ওপর ফেলিয়া দেয়া বলল, আমি চুরি করলে আপনার গায়ে লাগবে না। সতীশ সাবিত্রীর মুখের পানে ক্ষণকাল স্থির দৃষ্টিতে তাইয়া রইল। সেই ক্ষণিকের দৃষ্টিতে সে কি দেখতে পাইল সেই জানে। চমকিয়া বলিয়া উঠিল, সাবিত্রী, তোমাদের বাড়ি কোন দেশে? বাংলাদেশে। তার বেশি আর বলবে না? না। বাড়ি কোথায় না বলো, কি জাত বলো? সাবিত্রী একটুখানি হাসিয়া বলিল, তাই বা জেনে কি হবে? হাতে ভাত খাবেন না তো? সাবিত্রী ক্ষণকাল ভাবিয়া বলিল, সম্ভব নয়, কিন্তু জোর করে একেবারে না বলতেও পারিনি। সাবিত্রী তাহার দুই আয়ত উজ্জ্বল চক্ষু সতীশের মুখের ওপর নিবদ্ধ করিয়া মুহূর্তকাল পরেই হাসিয়া উঠিল। ছেলে মানুষের মতো মাথা নাড়িয়া কণ্ঠস্বরে অনির্বচনীয় সোহাগ ঢালিয়া দিয়া বলিল, না বলতে পারেন না কেন বলুন তো? অকস্মাৎ সতীশের মাথায় যেন ভূত চাপিয়া গেল। তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠিল। সে তৎক্ষণাৎ গাঢ় স্বরে বলিয়া ফেলিল, কেন জানি নে সাবিত্রী, কিন্তু তুমি রেঁধে দিলে খাবো না বলা আমার পক্ষে শক্ত। শক্ত? আচ্ছা, সে একদিন দেখা যাবে। ওই যা, রাখালবাবুর পাঁচ বালিশটা রোদে দিতে ভুলেছি, বলিয়াই চক্ষের নিমেষে সে ঘরের বাহির হইয়া গেল। একটা কথা শুনে যাও সাবিত্রী, বলিয়াই সহসা সতীশ সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া হাত বাড়াইয়া তাহার অঞ্চলের ক্ষুদ্র এক প্রান্ত ধরিয়া ফেলিল। সাবিত্রী দুই চক্ষে বিদ্যুৎ বর্ষণ করিয়া, ছি, আসছি, বলিয়া এক টান মারিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল। হঠাৎ কি যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। তাহার এই অকস্মাৎ ত্রাস পলায়ন, এই চাপা গলায় আসছি, এই চোখের বিদ্যুৎ বজ্রাগ্নির মতো সতীশের সমস্ত দুর্বুদ্ধিকে এক নিমিষে পুড়াইয়া ভস্ম করিয়া ফেলিল। কুৎসিত লজ্জার ধিক্কারে তাহার সমস্ত শরীর শূলবিদ্ধ সর্পের মতো গুটাইয়া গুটাইয়া উঠিতে লাগিল। তাহার মনে হইল, ইহজন্মে সে আর সাবিত্রীকে মুখ দেখাইতে পারিবে না, এবং পাছে কোনো প্রয়োজনে সে আবার আসিয়া পড়ে,
এই আশঙ্কায় সে তৎক্ষণাৎ একখানা র্যাপার টানিয়া লইয়া ঝড়ের বেগে বাহির হইয়া পড়িল। ৩-৪টা সিঁড়ি বাকি থাকিতে সতীশ উপরে হইতে সাবিত্রীর গলা আবার শুনিতে পাইল। সে রান্নাঘর হইতে ছুটিয়া আসিয়া মুখ বাড়াইয়া ডাকিয়া বলিতেছিল, একেবারে খাবার খেয়ে বেড়াতে যান বাবু, নইলে ফিরে আসতে দেরি হলে সমস্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু যেন শুনিতেই পাইল না, এমনভাবে সতীশ ঊর্ধ্বশ্বাসে বাহির হইয়া গেল। পরদিন সকালবেলা সাবিত্রী যখন রান্নার কথা জিজ্ঞাসা করতে আসলো, সতীশ আস্তে আস্তে বলল, কিছু মনে করো না সাবিত্রী। সাবিত্রী বিস্ময়ের স্বরে প্রশ্ন করল, কি মনে করব না? সতীশ ঘাড় হেঁট করে চুপ করে রইল। সাবিত্রী মৃদু হাসিয়া বলল, বেশ, যা হোক, আমার সময় নেই। কি রান্না হবে বলুন? আমি জানি নে, তোমার যা ইচ্ছে। আচ্ছা, বলিয়া সাবিত্রী চলিয়া গেল। দ্বিতীয় প্রশ্ন করল না। ঘণ্টা 2 পরে ফিরিয়া আসিয়া বলিল, কি কাণ্ড বলুন তো, আজও পাদমেকম ন গচ্ছামি নাকি? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী চুপ করিয়া রহিল। সাবিত্রী বলল, 9টা বেজে গেছে যে। সময় উত্তীর্ণ হইবার সংবাদে সতীশ লেশমাত্র উদ্বেগ প্রকাশ না করিয়া বলিল, বাজুককে, আমার আর ভাল লাগছে না। এইসব অন্যায়, আলস্য, বৃথা সময় নষ্ট সাবিত্রী একেবারে দেখিতে পারিত না। তাই সে কিছুদিন হইতেই ভিতরে ভিতরে ক্রুদ্ধ এবং অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। একটু রুক্ষ স্বরেই প্রশ্ন করল, বলি, কি ভালো লাগছে না, পড়তে যাওয়া? সতীশ নিজেও মনে মনে বিরক্ত হইয়া উঠিতেছিল, জবাব দিল না। তাহার মুখের পানে চাহিয়া সাবিত্রী ইহা বুঝিল এবং ক্ষণকাল মৌন থাকিয়া কণ্ঠস্বর মৃদু করিয়া বলিল, লেখাপড়া ভালো লাগছে না। এখন ভালো লাগছে বুঝি মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করা? যান আপনি স্কুলে, অনর্থক বাসায় বসে থেকে উপদ্রব করবেন না। তাহার তিরস্কারের মধ্যে যদিচ আন্তরিক স্নেহ ও একান্ত মঙ্গলেচ্ছা ব্যতীত আর কিছুই ছিল না, কিন্তু কথার ভঙ্গিটা সতীশের সর্বাঙ্গে যেন বিছুটি মাখাইয়া দিল। দেখিতে দেখিতে চোখ মুখ তাহার ক্রোধে রাঙা হইয়া উঠিল। বলিল, যা মুখে আসে তাই যে বলো দেখছি। প্রশ্রয় পেলে শুধু কুকুরই মাথায় ওঠে না, মানুষকেও মনে করে দিতে হয়। এই যে গালিগালাজ। সাবিত্রী মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, হয় বই কি সতীশবাবু, না হলে আপনাকেই বা মনে করে দিতে হবে কেন? এটা ভদ্রলোকের বাসা, বৃন্দাবন নয়। বলিয়াই দ্রুত পদে বাহির হইয়া গেল। দুঃসহ বিস্ময়ে সতীশ স্তম্ভিত হইয়া রইল। সাবিত্রী যে তাহাকে এমন করিয়া বিধিতে পারে, এ কথা সে তো মনে স্থান দিতেও পারিত না। কতক্ষণ একভাবে বসিয়া থাকিয়া হঠাৎ সে উঠিয়া দাঁড়াইল এবং কোনো মতে সানাহা সম্পন্ন করিয়া লইয়া পরিবার ছলে বাহির হইয়া গেল। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার অপমানহত ক্রুদ্ধ চিত্ত তাহার প্রবৃত্তিকে শাসন করিতে লাগিল, এবং যতই সে নিজের এই অভাবনীয় অদ্ভুত ব্যবহারে কোনো তাৎপর্য খুঁজিয়া পাইল না, ততই তাহার মনের মধ্যে একটা কথাই বারংবার আনাগানা করিয়া দাগ কাটিতে লাগিল। কেন যে সে আঁচল ধরিয়াছিল, কি কথা তাহার বলিবার ছিল, এবং সাবিত্রী অমন করেই পলাইয়া না গেলে সে কি বলতো, কি করত? তাহার অপদস্থ ক্রুদ্ধ অন্তঃকরণ নিরন্তর এই সমস্ত তিক্ত প্রশ্নে সাবিত্রীর অপেক্ষাও তাহাকে অধিকতর নিষ্ঠুরভাবে অবিশ্রাম দিতে লাগিল। এমনি করিয়া সারা দিন সে নিজের অস্ত্রে নিজে ক্ষত বিক্ষত হইয়া দিন শেষে গঙ্গার ধারে আসিয়া উপস্থিত হইল, এবং কোনো মতে কেয়ার মাঝিদের বিনীত আক্রমণ এড়াইয়া নির্জীবের মতো একখণ্ড পাথরের ওপর গিয়া বসিয়া পড়িল। কাল যখন সাবিত্রীর কাছে মনের দুর্বলতা হঠাৎ প্রকাশ হইয়া পড়ায় লজ্জায় বাসা হইতে ঊর্ধ্বশ্বাসে পলাইয়াছিল, তখন সে লজ্জার মধ্যে কেমন করিয়া যেন একটু মাধুর্য মিশিয়াছিল, কে যেন আড়ালে থাকিয়া অংশ লইয়াছিল। কিন্তু আজ সাবিত্রীর বিদ্যুপের বহ্নিতে সেই রসের লেশটুকু পর্যন্ত শুকাইয়া গিয়া নিঃসঙ্গ লজ্জা একেবারে শুষ্ক কঠিন হইয়া তাহার বুকের মধ্যে আর হইয়া বাঁধিল। সেদিন তাহার আত্মসম্ভ্রম শুধু মাথা হেঁট করিয়াছিল, আজ তাহার ঘাড় ভাঙিয়া পড়িল। আবার সবচেয়ে বাজিতে লাগলো এই দুঃখটা যে এই স্ত্রীলোকটিকে সে যতদিন যত পরিহাস করিয়াছে, তাহার সমস্তটি আজ একটা পদার্থ করা হইবে। কাল সকালবেলা পর্যন্ত সত্যই যে তাহার পরিহাসের মধ্যে রহস্যভিন্ন দ্বিতীয় অর্থ ছিল না, নির্জন মধ্যাহ্নের ওইটুকু অসংযমের পরে সে কথা তো মুখে আনবার আর পথ রইল না। আসক্তি যে বহুদিন হইতে লুকাইয়া অপেক্ষা করা ছিল না, এ কথা তো সাবিত্রী কোনো মতেই বিশ্বাস করিবে না। সে বলবে, এর মনে এই ছিল, কিন্তু তাহার মনে তো কিছুই ছিল না। এই সত্যটা বুঝাইয়া বলিবার সময় সুযোগ তাহার কবে মিলবে? সে সৎ ছেলে নয় যে লজ্জাও তাহার খুব বেশি ছিল না, কিন্তু ভণ্ডামির অপবাদ সহ্য করবে সে কি করে? সে মনে মনে বলল, যদি চোর, তবে চোরের মতো শীতকাঠি হাতেই ধরা পড়ল না কেন? সাবিত্রী যেন মনে মনে হাসিয়া বলবে, এই সাধু জটা কোমণ্ডল পিঠে বাঁধিয়া ত্রিশূল নিয়া শীত করিতেছিল, ধরা পড়িয়াছে। এই অপবাদের কল্পনা তাহাকে দগ্ধ করিতে লাগল। এমনিভাবে বসিয়া কখন যে রাত্রি বাড়িয়া উঠিল সে জানিতে পারিল না। কখন ভাটা শেষ হইয়া জোয়ারের জল পায়ের কাছে উঠিয়াছে, কখন কলিকাতার অন্ধ গ্যাসের আলোয় উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কখন মাথার উপরে আকাশ কালো হইয়া নক্ষত্র ফুটিয়াছে, কিছুই সে টের পায় নাই। শীতের জলো হাওয়ায় তাহার শীত করিতে লাগিল, এবং ওপারে চটকলে ঘড়িতে 12টা বাজিয়া গেল। তখন সতীশ উঠিয়া পড়িয়া বাসার অভিমুখে চলিল।
এই সময়টায় কিছুক্ষণের জন্য বোধ করি সে তাহার কাল্পনিক আশঙ্কাটা ভুলিয়াছিল, কিন্তু চলিতে চলিতে বাসার দূরত্ব যতই হ্রাস পাইতে লাগিল, মন তাহার পুনর্বার সেই অনুপাতে ছোট হইয়া আসিতে লাগিল। অবশেষে গলির মোড়ের কাছে আসিয়া পা আর ওঠে না, এমন হইল। ধীরে ধীরে কোনো মতে সে বাসার দরজার সম্মুখে আসিয়া চুপ করি দাঁড়াইয়া রইল। বাসা নিস্তব্ধ, কোথাও কেউ যে জাগিয়া আছে এমন মনে হইল না। এবং যদিও সে জানত এত রাত্রে সাবিত্রী নিশ্চয়ই ঘরে ফিরিয়া গেছে, তথাপি দ্বারে ঘা দিতে শব্দ করতে সাহস করল না। ভয় হতে লাগলো, পাছে সেই আসিয়া দৌড় খুলিয়া দেয়। ঠিক এমনই সময় কপাট আপনি খুলিয়া গেল। এক মুহূর্ত সতীশ কথা কইতে পারল না, তারপরে বলল, কে? বিহারী? হ্যাঁ বাবু। সকালের খাওয়া হয়ে গেছে? হয়েছে। ঝি চলে গেছে? আগে হ্যাঁ, আমাকে বসে থাকতে বলে এইমাত্র গেল। শুনিয়া সতীশ বাঁচিয়া গেল। খুশি হইয়া তাকে দরজা বন্ধ করতে বলে প্রফুল্ল মুখে উঠিয়া গেল। বিহারী আসিয়া বলল, বাবু আপনার খাবার? খাবার থাক বিহারী, আমি খেয়ে এসছি। বিহারী বলল, আপনার পান জল ওই টেবিলের ওপর আছে। আচ্ছা তুই শুকে যা। বিহারী চলিয়া গেল। সতীশ বিছানায় শুইয়া পড়ল এবং তৎক্ষণাৎ ঘুমিয়া পড়িল। কলহ করিয়া অবধি সাবিত্রীর মন ভালো ছিল না। সতীশ তাহাকে কটূক্তি করলেও ফিরাইয়া বলা যে তাহার উচিত হয় না, এই অনুতাপ তাহাকে সমস্ত দুপুরবেলাটা ক্লেশ দিয়াছিল। তাই সন্ধ্যের পরে কোনো এক সময় নিভৃতে ক্ষমা ভিক্ষা করিয়া লইবার আশায় অপেক্ষা করতে করতে কখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, তখন তার আশা আকাঙ্ক্ষায় পরিণত হইয়া গেল। সে জানত এই কলকাতায় বিপিন ভিন্ন সতীশের যাইবার স্থান নাই, তাই সর্বাগ্যেই ভয় হইল পাছে সে সেই দলেই মিশিয়া থাকে। ক্রমশ রাত্রি বাড়িতে লাগিল, সতীশ আসিল না। আর কোথাও যাইবার কথা মনে করিতে না পারিয়া সংশয় যখন বিশ্বাসে দৃঢ় হইয়া উঠিল, তখন প্রতীক্ষা করাও তাহার পক্ষে অসম্ভব হয়ে উঠল। বস্তুত তাহার ঘৃণাবোধ হইতে লাগল যে ক্ষমা চাইবার জন্য সে এমন লোকেরও পথ চাইয়া আছে। তাই বিহারীকে বসিয়া বলিতে সাবিত্রী অনেক রাতে ঘরে ফিরিয়া গেল। ঘরে গিয়া বিছানায় পড়িয়া রইল। চোখে ঘুম আসিল না। সমস্ত দেহটা কি এক অদ্ভুত অস্বস্তিতে প্রভাতের জন্য ছটপট করতে লাগলো। ঘরের ছোট টাইম পিসটিতে সব কটা বাজিয়া গেল। সে জাগিয়া থাকিয়া শুনিল এবং প্রভাতের জন্য আর অপেক্ষা করতে না পারিয়া ভোর থাকতেই উঠিয়া পড়িয়া কাপড় ছাড়িয়া চোখে মুখে জল দিয়া বাহির হইয়া পড়ল। পথ দিয়া তখন মারোয়ারি রমণীরা দল বাঁধিয়া গান গাইয়া গঙ্গাসানে চলিয়াছিল। সেই দিকে মুখ করিয়া সাবিত্রী যেই বলল, মা গঙ্গা, গিয়ে যেন সব ভালো দেখি, তাহার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিয়া তপ্ত অশ্রুতে দুই চোখ ভরিয়া উঠিল এবং এই কল্পিত আশঙ্কায় সমস্ত মন পরিপূর্ণ করিয়া সে পথ দিয়া দ্রুত পদে হাঁটিতে হাঁটিতে সহস্রবার মনে মনে উচ্চারণ করতে লাগলো, ভালো থাক, যা ইচ্ছে করুক, কিন্তু ভালো থাক। বাসায় পৌঁছিয়া ডাকাডাকির পরে বিহারী দরজা খুলিয়া দিয়াই সংবাদ দিল, সতীশবাবু অনেক রাত্রে আসিয়াছিলেন এবং কোথা হইতে খাইয়া আসিয়াছিলেন। এই সংবাদ যে প্রথমেই দেয়া প্রয়োজন, এই বিদ্যে তাহা অজ্ঞাত ছিল না। সাবিত্রী উপরে উঠিয়াছিল, থমকিয়া দাঁড়াইয়া পড়িল। ললাট কুঞ্চিত করিয়া প্রশ্ন করিল, খাননি বুঝি? না, তার খাবার তো ঢাকা পড়ে রয়েছে। সাবিত্রী শুধু একটা হুঁ বলিয়া উপরে চলিয়া গেল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত মন নির্ভর হইবা মাত্র আবার ঈর্ষায় জ্বলিয়া উঠিল। পরদিন বেলা হইলে সতীশের ঘুম ভাঙল এবং ঘুম ভাঙিয়াই মনে হইল সাবিত্রী। ঠিক সেই মুহূর্তেই সমস্ত মুখ মেঘাচ্ছন্ন করিয়া সাবিত্রী আসিয়া দাঁড়াইল। তাহার মুখের পানে একবার মাত্র চাহিয়াই সতীশ মাথা হেঁট করল। খানিক পরে সাবিত্রী বলল, কি রান্না হবে জানতে এলুম। সতীশ কোনো দিকে না চাহিয়া বলিল, রোজ যা হয় তাই হোক। আচ্ছা বলিয়া সাবিত্রী চলিয়া যাইতে উদ্যত হইয়াই আবার দাঁড়াইল। কহিল, লেখাপড়ার মতো বাবুর কি খাওয়া দাওয়া আর ভালো লাগছে না? সতীশ আস্তে আস্তে বলল, আমি খেয়ে এসেছিলাম। সে ভয়ে মিথ্যা বলিয়া ফেলল, কিন্তু কোথাও এ কথাও সাবিত্রীর ঘৃণাও জিজ্ঞাসা করল না। খানিকক্ষণ চুপ করে থাকে বলল, আজ দুদিন ধরে আপনি পালিয়ে বেড়াচ্ছেন কিসের ভয় শুনি? অসুবিধা হলে আমাকে তো জবাব দিতেই পারেন। সতীশ মুখ তুলিয়া বলল, তোমার অপরাধ। তাছাড়া আমি তো জবাব দেবার কর্তা নই, বাসা আমার একলার নয়। সাবিত্রী বলল, একলা হলে জবাব দিতেন বোধ হয়। আচ্ছা আমি নহে নিজেই যাচ্ছি। সতীশ উত্তর দিল না, মৌন হইয়া রইল দেখিয়া মনে মনে অধিকতর জ্বলিয়া উঠিয়া বলল, আমি গেলে আপনি খুশি হন? আপনার পায়ে পড়ি সতীশবাবু, হ্যাঁ না একটা জবাব দিন। তবু সতীশ নিরত্তর হয়ে রইল, কারণ সাবিত্রী যে বাসার কতখানি তাহা সে জানিত এবং এমন করিয়া সে হঠাৎ চলিয়া গেলে কিছু চাপা থাকিবে না। সমস্ত কথাটাই তখন মুখে মুখে ঘাটাঘাটি হইতে কিরূপ জঘন্য আকার ধারণ করবে তাহাই নিশ্চয়ই অনুমান করিয়া সে ভয় পাইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মৃদু কণ্ঠে বলল, আমাকে মাফ করো সাবিত্রী, যে কটা দিন আমি আছি সে কটা দিন অন্তত তুমি কোথাও যেও না। অন্য কোনো সময় হলে সে তখনই ক্ষমা করত, কিন্তু ইহার সম্বন্ধে সে নাকি একটা অমূলক সন্দেহ মনে মনে পোষণ করিতেছিল। তাই এই মৃদু কণ্ঠস্বরকে ছলনা কল্পনা করিয়া নির্দয় হইয়া উঠিল এবং তাহার গলায় অনুকরণ করিয়া তৎক্ষণাৎ বলিয়া ফেলিল, আপনি এত আড়ম্বর করে মাপ চেয়ে সাধু হতে চাইছেন কিসের জন্য? আমার মতো নিজ তিলকের আঁচল ধরে এই কি নতুন টেনেছেন যে লজ্জা একেবারে মরে যাচ্ছেন? তার চেয়ে বাড়ি চলে যান। কলকাতা থেকে মিথ্যে নষ্ট হবেন না, লেখাপড়া আপনার কাজ নয়। যে সতী শুক্র প্রকৃতির কাহাকেও গ্রাহ্য করিত না, কথা সহ্য করা যাহার কোনো দিন স্বভাব নয়, সে এখন এত বড় অপমানেও
নির্বাক হইয়া রইল। অপরাধী মোহন তাহার অসহ্য গুরুভারগ্রস্ত ভারবাহী জীবের মতো এমনই নিরুপায়ভাবে পথের উপর দুমড়াইয়া পড়িয়াছিল যে সাবিত্রীর এই পুনঃ পুনঃ নিষ্ঠুর আঘাতেও সে কিছুতেই মাথা তুলিয়া দাঁড়াইতে পারিল না। সাবিত্রীর কিন্তু চমক ভাঙিয়া গেল। তাহার স্পর্ধা যে ক্রোধকেও ডিঙাইয়া গেল ইহা তাহার নিজের কানেও বাজিল। সে অনেকক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। শেষ হলো আজকের উপন্যাস পাঠ। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আমি আবার চলে আসব। ধন্যবাদ।